আব্বু, আমাকে তুমি কেন মারছো? আমি কি করছি? কেন, তুই জানিস না তুই কি করেছিস? আমাকে না বললে আমি জানবো কি করে? এত কিছু করার পরও কেমন ভাব করছে, যেন কিছুই জানে না। আমি সত্যি বলছি, আমি কিছু জানি না। দয়া করে আমাকে মেরো না, আমার খুব কষ্ট হচ্ছে। তুই যা করছিস তার কাছে এই কষ্ট কিছুই না। বিশ্বাস করো, আমি কিছু করি নেই। বিশ্বাস আর তোকে কখনোই না। আমাকে বিশ্বাস করো, আমি সত্যি কিছু করি নাই। একটা মেয়ের জীবন নষ্ট করে আবার বলছিস কিছুই করিনি। আব্বু, আমাকে এবার তো বিশ্বাস করো। আমি ওই মুখ আমি ভেঙে ফেলবো। আহ, বাবা, লাগছে। ব্যথার কারণে মুখ দিয়ে কথা বের হচ্ছে না। লাগুক, আরো বেশি করে লাগুক। তুই আজ যে কাজ করছিস তার কাছে তো এটা সামান্য মাত্র। একটু তো বিশ্বাস করো। আহ, আমাকে আর মেরো না, আমার কষ্ট হচ্ছে। কষ্টে কি দেখলি? এই তো মাত্র শুরু। আমার মান সম্মান আর ওই মেয়েটার জীবন নষ্ট করার আগে যখন তোর কষ্ট হয়নি, তাহলে এখনো কোনো কষ্ট হবে না। কথাটা শেষ করে আব্বু আমাকে আরো বেশি করে লাঠি দিয়ে মারতে লাগলো। আমি এবার আম্মুকে বললাম, আম্মু, তুমি আব্বুকে একটু বলো না যাতে আমাকে না মারে। আব্বুর মার আমি সহ্য করতে পারছি না, মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে দিয়েছে। তুই এটা কি করে করতে পারলি? কিছু বলার আগে আব্বু আমাকে মারতে লাগলো। তোকে কি আমি এই শিক্ষা দিয়েছিলাম, নাকি তোর কোনো আবদার অপূর্ণ রেখেছি? বলো, তুই এই কাজটা কেন করলি? বিশ্বাস করো, বলে আব্বু আবার লাঠি দিয়ে মারতে লাগলো। আমি আর ব্যথা সহ্য করতে পারছি না। বাসার সবাই নীরব দর্শকের ভূমিকা পালন করছে, কেউ আব্বুকে থামাচ্ছে না। আমি আমার দু চোখ দিয়ে আম্মুর দিকে তাকিয়ে আছি অবাক নয়নে। আমার রক্তাক্ত শরীর দেখেও আমার কাছে আসছে না আম্মু, যে কিনা আমার একটু আঘাতেই বিচলিত হয়ে পড়তো। কিন্তু আজ আম্মু কিছু বলছে না। আমাকে এমন করে তাকিয়ে থাকতে দেখে আম্মু তার রুমে চলে গেল। আমি সেখানে বসে রইলাম। আমার শরীর দিয়ে আমার অবিরাম মতো রক্ত বের হচ্ছিল। আব্বু আমাকে আবার মারতে লাগলো। আব্বু, আমাকে আর মেরো না। আমি আব্বুর মার আর সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেলাম। আপনারা হয়তো কিছু বুঝতে পারছেন না, সব বুঝতে হলে অতীতে যেতে হবে। অতীত। আমি রবিউল ইসলাম। আমি আব্বু আম্মুর দ্বিতীয় সন্তান। আমার একটা বড় ভাই আছে, সে আর্মির মেজর। চাচা চাচি আর চাচতো বোন নিয়ে আমাদের যৌথ পরিবার। আর আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছি। এবার গল্পে আসা যাক। সকালে আরামের ঘুম ঘুমিয়ে আছি, তখন আম্মুর ডাক। রবিউল, ওঠ, কত বেলা হয়েছে। আম্মু, যাও তো, ঘুমাতে দাও। আজকে কলেজে যাবি না? না, আজকে যাব না। আম্মু নিচে চলে গেল। তখন ভাইয়া বলল, রবিউল উঠে নাই? ডাকলাম, উঠলো না তো। ও আজকে কলেজ যাবে না? বললো তো যাবে না। কি? ও কলেজ যাবে না? ওকে আজ দেখাচ্ছি মজা। বলেই আমার রুমে চলে আসলো। হঠাৎ মুখে পানি এসে পড়লো। বৃষ্টি বৃষ্টি, আব্বু, তোমার বাসার ছাদ ফুটো হয়ে বৃষ্টি পানি আসছে। চুপ কর। আমি ভালো করে চেয়ে দেখি ভাইয়া পানির মগ নিয়ে দাঁড়িয়ে আছে। তুই আমাকে এভাবে ভিজিয়ে দিলি কেন? নবাব, আপনার এতক্ষণ ঘুমালো লাগে? হুম। কলেজ যাবি কখন? যাব না আজকে। কেন? এমনি। চুপচাপ রেডি হয়ে নিচে আয়, না হলে? না হলে কি? না হলে একটা মার মাটিতে পড়বে না। এ, তুই আমাকে মারবি? একবার গায়ে হাত দে শুধু, দেখ তোর কি করি। তুই কি করবি? হ্যাঁ, দাঁড়া। বলে ভাইয়া আমার দিকে আসতে লাগলো। অবস্থা বেগতিক দেখে বিছানা থেকে এক লাফে উঠে ওয়াশরুমে চলে গেলাম। পালালি কেন? মারবি না? তোকে এবারের মতো মাফ করে দিলাম। তুই শুধু একবার বের হ। যা তো এখান থেকে, আমি ফ্রেশ হচ্ছি। তারপর ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হলাম। বের হতে কানে মোচড় অনুভব করলাম। দেখি ভাইয়া। কি যেন বলছিলি একটু আগে? কি বলছি? কান ছাড়, ব্যথা লাগছে।
ব্যথা লাগানোর জন্য তো ধরেছি। এবারের মতো ছেড়ে দে। যা ছেড়ে দিলাম, রেডি হয়ে নিচে আয়। তারপর ভাইয়া চলে গেল। আমি রেডি হয়ে নিচে আসলাম। আম্মু খাবার দাও, ক্ষুধা লাগছে। তা নবাব, আপনার এখন ঘুম ভাঙলো? হুম, এবার দাও, ক্ষুধা লাগছে, খাবার দাও। তুই বস, আমি খাবার দিচ্ছি। তারপর খাওয়া দাওয়া শেষ করে আব্বুর কাছে গেলাম। আব্বু, টাকা দাও। কালকেও না টাকা নিলি, আজকে আবার কিসের টাকা? কালকের গুলো শেষ হয়ে গেছে, এখন টাকা দাও। আমার কাছে টাকা নাই। দাও না টাকা। বললাম তো টাকা নাই। কি আর করার, আব্বুর কাছে টাকা না পেয়ে ভাইয়ের কাছে গেলাম। ভাইয়া, ও ভাইয়া, শোনো না। এত মধুর ডাক ব্যাপার কি? ভাইয়া, কিছু টাকা দাও না। টাকা নাই? দাও না প্লিজ। একটু আগে আমাকে মারতে চাইছিলি, এখন আমি টাকা দিতে পারবো না। আচ্ছা সরি, আর এরকম করব না। আচ্ছা এই নে। তারপর ভাইয়ের কাছে টাকা নিয়ে বাসা থেকে বের হতে যাব, তখন নিধি ডাক দিল। নিধি আমার চাচাতো বোন। নিধি এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। ভাইয়া দাঁড়াও, আমিও কলেজে যাব। কলেজে যাবি? ভালো, আমাকে ডাকছিস কেন? আমি তোমার সাথে যাব। আমি তোকে নিয়ে যেতে পারবো না। তাহলে বড় আব্বুকে রেখে দিই। না, নিয়ে যাচ্ছি না তো। বাসার মধ্যে আব্বুকে ভয় পাই। চলো। তারপর নিধিকে ওর কলেজে নামিয়ে দিলাম। পরে আমার কলেজে চলে আসলাম। কলেজে এসে দেখি ক্লাস শুরু হয়ে গেছে। আমি ক্লাসের সামনে গিয়ে, স্যার আসতে পারি? আসেন স্যার আসেন। তা আজকে এত দেরি হলো কেন? ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে স্যার। তুই কি কোনোদিন সময় মতো ক্লাসে আসবি না? আসবো তো। তা সেই দিনটা কবে আসবে? যে মাসে শুক্রবার থাকবে না, সেই মাসে শুক্রবার আসবো। আমার সাথে মজা করস? আমি তোর বন্ধু নাকি? বন্ধু হতে যাবেন কেন? আপনি তো আমার প্রিয় স্যার। এবার সিটে গিয়ে বস। আচ্ছা স্যার। আমি পিছনের সিটে বন্ধুদের সাথে বসলাম। তারপর ক্লাস শেষ করে আমরা মাঠে গিয়ে বসলাম। তারপর আমরা আড্ডা দিতে লাগলাম। তারপর সব ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে নিচে গেলাম। নিচে গিয়ে, আম্মু খাবার দাও। আমি খাওয়া দাওয়া শেষ করে রুমে গিয়ে দিলাম এক ঘুম। বিকেলে ফোনের আওয়াজে ঘুম ভাঙলো। কি রে, কই তুই আসবি না? ঘুমে। তুই এখনো ঘুমাস? তাড়াতাড়ি মামার দোকানে আয়। আচ্ছি। তারপর ফিরে এসে মামার দোকানে গেলাম। শালা, তোর আসার এখন সময় হলো? ওই, আমাকে শালা ডাকবি না। আমার কোনো বোন নাই, কিন্তু দুলা ভাই ডাকতে পারিস। তোর বোন আছে। তোকে দুলা ভাই ডাকা বা বানানোর কোনো ইচ্ছে আমার নেই। এই তোরা চুপ কর। অনেকদিন কোথাও ঘোরা হয় না, চল আজ কোথাও ঘুরে আসি। তা কোথায় যাওয়া যায় বলতো? আজ চল নদীর পাড়ে যাই, ওইদিকে অনেক দিন যাই না। চল। তারপর বাইক নিয়ে নদীর পাড়ে গেলাম। অনেক পরে এখানে এসে ভালো লাগছে। তারপর কিছুক্ষণ আড্ডা দিলাম। অনেক তো আড্ডা দেওয়া হলো, চল এবার কিছু খেয়ে আসি। চল। তারপর আমরা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে আবার কিছুক্ষণ আড্ডা দিলাম। আড্ডা দিতে দিতে রাত হয়ে গেছে। চল এবার বাসায় যাওয়া যাক। চল। তারপর বাসায় চলে আসলাম। বাসায় আসতেই আব্বু। বাসায় আসতে এত দেরি হলো কেন? বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে দেরি হয়ে গেছে। আচ্ছা, এরপর যেন দেরি না হয়। বলেই আমি রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর আম্মু খাবারের জন্য ডাকতে আসলো। রবিউ, নিচে খেতে আয়। আম্মু, আমি খাবো না, বাইরে থেকে খেয়ে এসেছি। তারপর আমি কম্পিউটারে কিছু কাজ করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ফ্রেশ হয়ে নিচে গেলাম। কেন? তোমার তো আরো ছুটি আছে। ও আচ্ছা। তারপর খাওয়া দাওয়া করে আমি কলেজে চলে গেলাম। কলেজে গিয়ে দেখি ওরা সবাই আড্ডা দিচ্ছে। আমি ওদের কাছে গেলাম। আকাশ, আজ সূর্য কোন দিকে উঠেছে? কেন? ওই দিকে দেখ। ওদের কাছে গিয়ে, কি, সূর্য পশ্চিম দিকে উঠেছে? সূর্য পশ্চিম দিকে না উঠলে আজ তুই এত তাড়াতাড়ি কলেজ আসতে পারতি? আমার সাথে মজা নিস, দাঁড়া, বলে সাগরকে মারতে লাগলাম। ভাই থাম। আরো মজা করবি? না, এবার তো থাম। আমরা কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে গেলাম। ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। আম্মু খাবার দাও, ক্ষুধা লাগছে। তুই বস, আমি খাবার দিচ্ছি।
তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে ভাইয়ের রুমে গেলাম। ভাইয়া কখন যাবা? এই তো কিছুক্ষণ পর। আচ্ছা। তারপর ভাইয়া সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। ভাইয়া চলে যাওয়ার পর আমি ঘুম দিলাম। এক ঘুমে রাত হয়ে গেল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে খেয়ে নিলাম। খেয়ে রুমে এসে রাফিকে ফোন দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তুই? আলহামদুলিল্লাহ। তা এতদিন পরে ফোন দিলি? একটা কাজ আছে। জানি তো, তুই কাজ ছাড়া ফোন দিস না। এবার শোন। বল। তোকে একটা ঠিকানা পাঠাচ্ছি, তুই সেখানে গিয়ে সেখানকার সিকিউরিটি কেমন সেটা দেখবি ভালো করে। তা দেখবি, কিন্তু এ নিয়ে তুই কি করবি? তোকে যা বলছি তাই কর, আর দেখতে থাক আমি কি করি। আচ্ছা। আর সাবধানে কাজ করবি। তা তোকে বলতে হবে না? তারপর আমি ফোন কেটে দিয়ে ওকে ঠিকানা পাঠিয়ে দিলাম, আর কম্পিউটারে কিছু কাজ করে ঘুমিয়ে গেলাম। সকালে রবিউল, ওঠ, কলেজে যাবি না? যাব। কখন যাবি? 9:35 বাজে। কি, তুমি আমাকে আগে ডাকবে না? আমি তোকে কখন থেকে ডাকছি। এবার সরো, ফ্রেশ হতে হবে। আম্মু চলে গেলে আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বের হলাম। যখন বাইরে যাব। ওই, না খেয়ে কই যাস? কলেজে। তো খেয়ে যা। না, এমনি দেরি হয়ে গেছে বলেই বাইক নিয়ে কলেজে চলে গেলাম। আসতে দেখি স্যার ক্লাসে চলে গেছে। স্যার আসতে পারি? আয়। তা আজকে আবার দেরি হলো কেন? ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। বুঝতে পারছি, যা তোর ছোটে গিয়ে বস। আমি পেছনে আকাশদের সাথে বসলাম। তারপর স্যার ক্লাস শেষ করে চলে গেল। আমরাও সব ক্লাস শেষ করে বাইরে আসলাম। চল ক্যান্টিনে যাই, সকালে কিছু খাই নাই। চল। তারপর ক্যান্টিনে গেলাম। কি খাবি বল, আজকে অনেক খাওয়াবে। আমি কেন খাবো? আমি বলছি তাই। আমার তো ঠেকা পড়ছে, তুই বলি আর আমি খাবো। তুই খাওয়াবি না তাই তো? ওকে ধর তো। কেন? ওই তোর ধরবে না বলে দিচ্ছি। তুই বললেই হলো। তারপর ওরা অনেককে ধরলো। আমি ওর মানি ব্যাগ, মোবাইল নিলাম। এবার ছেড়ে দে। এটা ঠিক করলি না। হুট, এবার বস, আর এখন খাবার অর্ডার দেই। তারপর আমি, সাগর, আকাশ ইচ্ছামতো খাবার অর্ডার দিলাম, কিন্তু অনেক তেমন কিছু অর্ডার দিল না। কিরে, তুই অর্ডার দিছিস না কেন? আমার ক্ষুধা নেই, তোরা খা। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে মাঠে আসলাম। এখন কোক খেলে ভালো হতো না? অনেক, যা কোক নিয়ে আয়। আমি আনবো কেন? আমি পারবো না। সাগর, এই নে ওর মোবাইল, ও কোক না আনলে দিবি না। মোবাইল দে, আমি আনছি। যা তাহলে নিয়ে আয়। যাচ্ছি। আগে আমার মানি ব্যাগ দে, আমার কাছে টাকা নাই। নে। তারপর অনেক কোক নিয়ে আসলো। আমরা কোক খেতে খেতে আড্ডা দিতে লাগলাম। আড্ডা শেষ করে বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল দিতেই আম্মু দরজা খুলে দিল। তোর কলেজ তো অনেক আগে শেষ হয়েছে, বাসায় আসতে এত দেরি করলি কেন? সাগরদের সাথে আড্ডা দিতে দিতে দেরি হয়ে গেছে। এবার যা, ফ্রেশ হয়ে আস, আমি খাবার দিচ্ছি। সকালে কিছু খাসনি, যা তাড়াতাড়ি। আম্মু, এখন খাবো না, বাইরে থেকে আসছি। আচ্ছা, ফ্রেশ হয়ে নে। তারপর আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। ফোনের আওয়াজে আমার ঘুম ভাঙলো। আমি ফোন রিসিভ করলাম। হ্যালো, কে? আমি রাফি। বল, কি বলবি? তুই যেখানকার ঠিকানা দিছিলি সেখানকার সিকিউরিটির সব ইনফরমেশন সংগ্রহ করেছে। আমি এতক্ষণ ঘুমাচ্ছিলাম, এখন ফ্রেশ হব। কিছুক্ষণ পর তোকে ফোন দিচ্ছি। তারপর ফ্রেশ হয়ে নিচে গেলাম। আম্মু, খিদা লাগছে। তুই বস, আমি খাবার দিচ্ছি। দাও। তারপর আম্মু খাবার দিল। খাওয়া শেষ করে আম্মু, আমি বাইরে ঘুরতে গেলাম। তা? আমি যখন বের হতে যাব তখন নিধি, ভাইয়া কই যাও? ঘুরতে যাব। আমিও যাব তোমার সাথে। না, তোর যাওয়া লাগবে না, তুই বাসায় থাক। না, আমি ঘুরতে যাব তোমার সাথে। না, আমি তোকে নিয়ে যেতে পারবো না। না, তুমি নিয়ে যাবে। পারবো না, যা সামন থেকে, আমি বের হব। এর মানে তুমি নিয়ে যাবে না? শেষবার বলছি, নিয়ে যাবে কি না? নিয়ে যাব না। দাঁড়াও, এবার তোর ব্যবস্থা করছি। বড় আম্মু, বড় আম্মু, ও বড় আম্মু।
নিধি ডাকছিল কেন? তুমি এখানে আসো তাড়াতাড়ি। বল কিসের জন্য ডাকছিস? দেখো না বড় আম্মু, তোমার ছেলেকে ঘুরতে বাইরে নিয়ে যেতে বলছি, নিয়ে যাচ্ছে না। কিরে, তুই নিধিকে ঘুরতে নিয়ে যাচ্ছিস না কেন? আম্মু, আমার আসতে দেরি হবে তাই। তো কি হয়েছে, আমাকে ঘুরতে নিয়ে যেতে বলো। পারবো না। তাহলে তোর বাইরে ঘুরতে যাওয়া লাগবে না। এটা কেমন কথা? আমি যা বলছি তাই, নিধিকে ঘুরতে নিয়ে যা। যাচ্ছি। ওই তুই তাড়াতাড়ি রেডি হয়ে আয়। কিছুক্ষণ পর নিধি রেডি হয়ে আসলো। তারপর আমি আর নিধি ঘুরতে বের হলাম। আমরা নদীর পাড়ে ঘুরতে গেলাম। তারপর কিছুক্ষণ ঘুরে চলে আসতে লাগলাম। তখন নিধি বলল, ভাইয়া বাইক থামাও। কেন? থামাতে বলেছি, থামাও। তারপর বাইক থামিয়ে ওকে জিজ্ঞেস করলাম, বাইক থামাতে বললি কেন? ওই যে ফুচকার দোকান, ফুচকা খাবো। না, এসব সাইপাস খাওয়া লাগবে না। না খাবো। বলে ফুচকলার কাছে গিয়ে বেশি ঝাল দিয়ে এক প্লেট ফুচকা দিতে বলল। মেয়েরা এত ফুচকা খায় কেমনে ভাই, কেউ জানলে বললেন। তারপর নিধি খাওয়া শেষ করলে আমি বিল দিলাম। তারপর দুজন বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রুমে গিয়ে রাফিকে ফোন দিলাম। হ্যালো, বল। কি করিস? কিছু না। তো সেখানে সিকিউরিটি ব্যাপারে বল। তুই যে ঠিকানা দিছস সেটা একটা ব্যাংক। ব্যাংকটা 5 তলা বিশিষ্ট। ও, ব্যাংকের সিকিউরিটি কেমন? সিকিউরিটি বলতে গ্রাউন্ড ফ্লোরে 6 জন ওয়াচম্যান আর চারপাশে 10টা সিকিউরিটি ক্যামেরা রয়েছে। আর 5 তলায় ব্যাংকের লকার রয়েছে, তাই সেখানে আলাদা সিকিউরিটি আছে। সেখানে শুধু ব্যাংকের কর্মচারীরা যেতে পারে, তাই আমি সেখানকার সিকিউরিটি সম্পর্কে বলতে পারবো না। আচ্ছা, ঠিক আছে। তারপর আমি ফোন রেখে দিয়ে কম্পিউটারের সামনে বসলাম। কম্পিউটারে আমি ডার্ক ওয়েবে প্রবেশ করলাম। সেখানে একজনকে একটা SMS পাঠিয়ে বের হয়ে আসলাম। তারপর ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে ফ্রেশ হয়ে নিচে গেলাম। গিয়ে দেখি সবাই টিভি দেখছে। আমিও তাদের সাথে যোগ দিলাম টিভিতে। ব্রেকিং নিউজ, আজকে কে বা কারা রিক ব্যাংকের কিছু অ্যাকাউন্ট হ্যাক করে 100 কোটি টাকা চুরি করে নিয়েছে, কিন্তু এই অ্যাকাউন্টগুলো কার তা জানা যায়নি। এর থেকে বড় খবর হলো, ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করার কিছুক্ষণ পরে দেশের বিভিন্ন এতিমখানা, বৃদ্ধাশ্রমগুলোতে কে যেন টাকা পাঠিয়েছে অ্যাকাউন্টে। ধারণা করা হচ্ছে যে কাজগুলো সেই হ্যাকার করেছে। এই কেসের দায়িত্ব দেওয়া হয়েছে সিবিআইয়ের বেস্ট টিমকে। টিম লিডার আজমল শেখের সাথে আমরা যোগাযোগ করতে চেষ্টা করছি। ব্যাংক হ্যাকিংয়ের আরও তথ্য পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। দেশে আবার কি যে শুরু হলো। আম্মু, তাড়াতাড়ি খাবার দাও, কলেজে দেরি হয়ে যাচ্ছে। তুই টেবিলে বস, আমি দিচ্ছি। তারপর খাওয়া শেষ করে কলেজে চলে আসলাম। কলেজে এসে দেখি ওরা সবাই এসেছে। আমি ওদের কাছে গেলাম। কিরে, কি খবর তোদের? ভালো, তোর? আজকের খবর দেখেছিস? রিক ব্যাংক থেকে নাকি হ্যাকাররা টাকা চুরি করে নিয়েছে। তাই তো দেখলাম। তারপর আমরা আড্ডা দিতে লাগলাম। তখন অনেক বলল, তোর এবার আড্ডাই তার ভালো লাগে না, চল ট্রুথ অর ডিয়ার খেলি। চল, মজা হবে। ঠিক আছে। তারপর আমরা ট্রুথ অ্যান্ড ডিয়ার শুরু করলাম। কিন্তু শালার আমার ভাগ্য খারাপ, প্রথমেই আমার দিকে বোতল পড়ছে। কি নিবি? ও আর কি নেবে, ও যা ভীতু। কি আমি ভীতু? তা নয় তো কি, ভীতু না হলে ডিয়ার নিয়ে দেখা। আচ্ছা ঠিক আছে, ডিয়ার নিলাম। কি ডিয়ার দিবি দে। এই যে লাল কালার ড্রেস পরে আছে না, ওকে প্রপোজ করতে হবে। কি? আমি পারবো না। তা বললে হবে না, তুই ডিয়ার নিছস, তা পূরণ করতে হবে। কি আর করার, আমি আস্তে আস্তে মেয়েটার দিকে যেতে লাগলাম। হারামির দলেরা আমার পিছে পিছে আসতেছে। মেয়েটার কাছে গিয়ে, এই যে শুনছেন, বলেন। একটু এদিকে আসেন। এবার বলেন। আমি হাঁটু গেড়ে মেয়েটাকে প্রপোজ করলাম। কি? আমি বন্ধুদের দিকে তাকিয়ে দেখি ওরা নাই। আসলে সরি, ওটা ডিয়ার ছিল। ও, বুঝতে পারছি। ধন্যবাদ। এটা বলেই আমি সেখান থেকে এক দৌড়ে ওদের কাছে গেলাম। আমার ডিয়ার কমপ্লিট, আবার শুরু কর।
আবার বোতল ঘোরানো শুরু হলো। এবার অনিকের দিকে পড়ছে। কি নিবি? এবার বোঝাবো মজা তোকে। ডিয়ার নেব। আমি তোর মতন ভীতু নাকি? শিওর তো? ডিয়ার দে। তা আজকে আমাদের ক্লাসে নেহা আছে না, ওকে দেখছস? ওই যখন দাঁড়িয়ে আছে। এবার তোর ডিয়ার হলো তুই নেহাকে গিয়ে কিস করবি। কি? ভাই এটা পারবো না, ওনারটা দে। ওর বাপ কমিশনার, ও যদি বলে তাহলে আমার অবস্থা খারাপ করে ছাড়বেন। তা বললে হবে না। অনিকের মুখ দেখে বুঝলাম বেচারা ফেসে গেছে। অনেক দেখি নেহার দিকে যেতে লাগলো। আমি ভাবছিলাম ও নেহাকে কিস করবে না, কিন্তু শালা ওকে কিস করে দিয়েছে। অনেক নেহাকে ছাড়তেই নেহা ওকে ঠাস করে চর বসে দিল। অনেক গালে হাত দিয়ে কি যেন বলছে আর আমাদের দিকে ইশারা করে দেখিয়ে দিচ্ছে। তা দেখে আমরা সবাই ক্লাসে চলে আসলাম। কিছুক্ষণ পর অনেক আসলো। তোদের আমি ছাড়বো না, তোদের জন্য। তখনই স্যার ক্লাসে চলে আসলো আর ক্লাস করতে শুরু করলো। আমি সবগুলো ক্লাস শেষ করে বাসে চলে আসলাম। অন্যদিকে সিআইবি অফিসার আমজল শেখ ব্যাংক এর ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করেছেন। ম্যানেজার সাহেব, যাদের টাকা চুরি গেছে তাদের ডিটেলটা দিতে পারবেন? সরি স্যার, তাদের কোনো খোঁজ দিতে পারবো না। কেন? স্যার, তারা শুধু ব্যাংকে 2 থেকে 3 বার এসেছে। ওনারা ব্যাংকের সকল কাজ অনলাইনেই করতেন। ও, তা আপনার ব্যাংকের অ্যাকাউন্ট সিকিউরিটি কেমন ছিল যে হ্যাকার এত পরিমাপ টাকা তাড়াতাড়ি হ্যাক করে নিয়েছে? আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট সিকিউরিটি বেস্ট হোয়াইট হ্যাকাররা দিয়ে থাকে, তবুও এমন কেন হলো তা বুঝতে পারছি না। আপনার হোয়াইট হ্যাট হ্যাকার টিমকে আসতে বলেন। আচ্ছা স্যার। তারপর আজমল শেখ হোয়াইট হার্ট হ্যাকারদের জিজ্ঞাসাবাদ করলেন, কিন্তু কিছু তথ্য পেলেন না। এভাবেই কিছুদিন চলে গেল। একদিন সকালে ঘুমিয়ে আছি, তখন আম্মু ওঠ, পরে তাড়াতাড়ি ওঠ, তোর আব্বু ডাকছে। কি? কেন? তা জানি, তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়। আচ্ছা, তুমি যাও, আসতেছি। তারপর আম্মু চলে গেল আর আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম। গিয়ে দেখি আব্বু সোফায় বসে আছে। আমি আব্বুর কাছে গিয়ে বললাম, আব্বু আমাকে ডাকছো? কিসের জন্য? তোকে এখন বাস স্ট্যান্ডে যেতে হবে। কেন? আমার বন্ধুর মেয়ে আসতেছে, ওকে নিয়ে আয় বাস স্ট্যান্ড থেকে। ঠিক আছে, কিন্তু ওকে আমি চিনবো কেমন করে? ও এসো, এখানে বসে থাকবে। এবার যা তাড়াতাড়ি। যাচ্ছি। তারপর আমি গাড়ি নিয়ে বাস স্ট্যান্ডে চলে গেলাম। গিয়ে আব্বুর বলার জায়গায় গিয়ে দেখি একটা মেয়ে বসে আছে। মেয়েটা দেখতে একবারে পরের মতো। আমি তো দেখেই একটা ক্রাশ খেলাম। আমি মেয়েটার কাছে গিয়ে বললাম, আমাকে আপনাকে নিতে পাঠিয়েছে, চলুন। এত দেরি হলো কেন? রাস্তায় জ্যাম ছিল, এবার চলুন বলে আসতে লাগলাম। ওই ব্যাগগুলো নিন। আমি ব্যাগ নেব কেন? আপনার ব্যাগ আপনি নেন। কি? ড্রাইভার হয়ে আমার মুখের উপর কথা? শুনুন। আবার কথা? ব্যাগগুলো নিয়ে। কি আজব মেরে বাবা। আমি ব্যাগগুলো নিয়ে গাড়িতে উঠলাম। তারপর বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি সোজা আমার রুমে চলে গেলাম। রুমে গিয়ে আয়নায় দেখি মুখে চরের দাগ পড়ে গেছে। আমি ফ্রেশ হয়ে নিচে আসলাম। তখন আব্বু বলল, রবুল এই দিকে আয়, ওর সাথে পরিচয় হয়নি। দিয়া, ও হলো আমার ছোট ছেলে। রবুল, ও হলো আমার বন্ধুর মেয়ে দিয়া। ও আচ্ছা। আমি বাইরে গেলাম বলেই বাইক নিয়ে বাসা থেকে বের হয়ে আসলাম। মামার দোকানে এসে সাগরদের ফোন করে মামার দোকানে আসতে বললাম। কিছুক্ষণ পরে ওরা আসলো। আজ এখানে বসে আছিস কেন? আর কলেজেও গেলি না? এমনি ভালো লাগলো না, তাই যাই নাই। তো এখানে বসে থাকবি নাকি? চল কোথাও ঘুরে আসি। ঘুরতে যাব, ঠিক আছে, আগে কিছু খেতে হবে, খিদে লাগছে। তাহলে রেস্টুরেন্টে চল। আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে হালকা নাস্তা করে ঘুরতে গেলাম। ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে, তাই আমি বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে রুমে বসে আছি, কিন্তু ভালো লাগছে না, তাই ভাবলাম ছাদে যাওয়া যাক। যেই ভাবা সেই কাজ, ছাদে চলে গেলাম।
হালকা বাতাসে ভালোই লাগছে। হঠাৎ পেছন থেকে কে যেন বলল। সরি। পেছনে তাকিয়ে দেখি দিয়া। সরি কেন? সকালের ঘটনার জন্য সরি। ওকে। এখানে একা দাঁড়িয়ে আছেন কেন? এমনি ভালো লাগছে না তাই। ও, কিসে পড়েন? কম্পিউটার সায়েন্স সেকেন্ড ইয়ারে। আপনি? সেম, কম্পিউটার সায়েন্স থার্ড ইয়ারে পড়ি। তুমি আমার ছোট। তারপর কিছুক্ষণ নীরবতা। আমরা দাঁড়িয়ে আছি, তখন নীতি এসে বলল, তোমরা এখানে? আমি সারা বাড়ি খুঁজছি তোমাদের। আমাদের খুঁজতেছিস কেন? বড় আম্মু তোমাদের খাওয়ার জন্য ডাকছে। ও ঠিক আছে, তুই যা। তারপর আমরা নিচে এসে খাওয়া দাওয়া করলাম। খাওয়া শেষ করে রুমে এসে প্রতিদিনের ন্যায় কাজ করে ঘুমিয়ে পড়লাম। সকালে যখন কলেজে যাচ্ছি তখন আব্বু বলল, রবুল, দিয়াকে তোর সাথে কলেজে নিয়ে ও তোর কলেজে ভর্তি হয়েছে। ঠিক আছে, ওনাকে আসতে বলো। কিছুক্ষণ পর দিয়া সিঁড়ি দিয়ে নামছে। দিয়া একটা আকাশি রঙের জামা পরছে, তার সাথে হালকা সাজ। আমি এক ধ্যানে ওনার দিকে তাকিয়ে আছি। উনি কখন সামনে এসেছেন তা বুঝতে পারি নাই। ওনার ধাক্কায় আমি হুঁশে ফিরলাম। ওই, কি দেখছো এমন করে? কিছু না, চলেন, কলেজে দেরি হয়ে যাচ্ছে। তারপর আমি আর দিয়া কলেজে চলে আসলাম। আমি ওনাকে ওনার ক্লাসরুম দেখিয়ে বন্ধুদের কাছে চলে আসলাম। মামা ট্রিপ দে। কিসের ট্রিট? না, আমাদের না বলে প্রেম শুরু করে দিয়েছো, এখন আবার বলছো কিসের ট্রিট? শালা, আমি আবার প্রেম শুরু করলাম কবে? একটু আগে বাইকে সাথে করে নিয়ে কলেজ আসলি, ওই মেয়েটা কে? ওইটা দিয়া, আব্বুর বন্ধুর মেয়ে। আমাদের বাসা থেকে পড়াশোনা করবে, আর ও আমাদের সিনিয়র, বুঝছস? এবার চল ক্লাসে। তারপর সবগুলো ক্লাস শেষ করে বাইক নিয়ে দিয়ার জন্য অপেক্ষা করেছি। কিছুক্ষণ পর দিয়া আসলো। তারপর বাসায় চলে আসলাম। এভাবে কিছুদিন চলে গেল। কয়েকদিনে দিয়ার সাথে ফ্রেন্ডদের মতো সম্পর্ক হয়েছে। একদিন বিকালে ঘুমিয়ে আছি, তখন দিয়া ডাকছে, ওই ওঠ। আম্মু যাও তো, ঘুমাতে দাও। কি? আমি তোর আম্মু? কে? ওই, আমাকে ধাক্কা দিলা কেন? তোকে কখন থেকে ডাকছি, উঠিস না কেন? তা তুমি আমাকে ডাকছো কেন? ঘুরতে যাব তাই। তো যাও, আমাকে বলছো কেন? তুইও যাবি তাই। আচ্ছা ঠিক আছে, তুমি রেডি হও। তারপর দিয়া চলে গেল। আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে গেলাম। কিছুক্ষণ পর দিয়া আসলো। আমরা পার্কে ঘুরতে গেলাম। ঘোরার সময় দিয়া বলল, ও ফুচকা খাবে? ফুচকার দোকানে গিয়ে এক প্লেট ফুচকা দিতে বললাম। দিয়া ফুচকা খাচ্ছে। হঠাৎ দিয়া বলল, ওই হা করো। মানে? তোকে হা করতে বলছি। কেন? আমি হা করলাম। ও আমার মুখে ফুচকা দিয়ে দিল। এবার খা। কি আর করার, জোর করে ফুচকা খেলাম। তারপরে বিল দিয়ে চলে আসলাম। বাসায় এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। কিছুদিন ধরে ঘুমানোর সময় দিয়ার কথা মনে পড়ে। দিয়ার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন দিয়াকে নিয়ে কলেজে গেলাম। বন্ধুরা সবাই আড্ডা দিচ্ছে, আমি দিয়ার দিকে তাকিয়ে আছি। আকাশ বলল, ওই তুই দিয়া আপুর দিকে এমন করে তাকিয়ে আছিস কেন? না কিছু না। না, কিছু তো একটা আছেই। তুই ঠিক বলেছিস, ও কিছুদিন ধরে দেখছি ও শুধু দিয়ার দিকে তাকিয়ে থাকে। কি ব্যাপার বলতো? কিছু না। বলবি তুই কি? আমি মনে হয় দিয়াকে ভালোবেসে ফেলেছি। কি? ওকে এভাবে লুকিয়ে দেখতে ভালো লাগে, ওর পাশে থাকতে ভালো লাগে, ওকে নিয়ে ভাবতে ভালো লাগে। হ মামা, বুঝেছি। তুই ওর প্রেমে হাবুডুবু খাচ্ছিস। তো ওকে এ কথা বলবি কবে? আরো কিছুদিন যাক, তারপর না হয় বলবো। এবার ক্লাসে চল। তারপর ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। কিছুদিন পর ভাবলাম দিয়াকে আমার ভালোবাসার কথা বলে দেব। তো দিয়াকে নিয়ে পার্কে গেলাম। কি রে, এখানে কি যেন বলার জন্য নিয়ে আসলি? তা না বলে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? তুমি একটু দাঁড়াও, আমি আসছি। আমি একটা ফুল নিয়ে এসে ওর সামনে হাঁটু গেড়ে, দিয়া, আমি তোমাকে প্রথম দেখায় ভালোবেসেছি। তোমাকে আমি আমার রাজ্যের রানী বানাতে চাই। আই লাভ ইউ দিয়া।
রবিউল, উঠে দাঁড়া। তুমি আমার প্রশ্নের উত্তর দাও। শোন, তুই আমার থেকে ছোট, তোর সাথে আমার যায় না। আমি তোকে ভালোবাসি না, আমি তোকে একজন ভালো বন্ধু ভাবি। কিন্তু আমি তোমাকে ভালোবাসি। আমি তোকে ভালোবাসি না বলেই চলে যেতে লাগলো। আমি ওর হাত ধরলাম। তোর সাহস কি করে হয় আমার হাত ধরার? আমার হাত ছাড়। না, ছাড়বো না। আগে বলো ভালোবাসি। একটা ঝাড়ি দিয়ে হাত সরিয়ে নিয়ে চলে গেল। আমি সেখানে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর বাসায় এসে পড়লাম। আজ খুব কষ্ট হচ্ছে। রুমে গিয়ে দরজা বন্ধ করে কান্না করলাম। কান্না করতে করতে কখন ঘুমিয়ে গেছি। যখন ঘুম ভাঙলো তখন দেখি ভোর 5টা বাজে। তাই ফ্রেশ হয়ে নামাজ পড়ে ছাদে গেলাম। ছাদে গিয়ে সূর্যটা দেখলাম, ভালোই লাগলো। তারপর নিচে গিয়ে নাস্তা করে নিলাম। তারপর কলেজে চলে গেলাম। ওই দিনও ওকে প্রপোজ করলাম, কিন্তু তার বদলে চর উপহার দিল। এভাবে কিছুদিন চলে গেল। একদিন কলেজে এসে দিয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম। এর মধ্যেই দিয়া কলেজে আসলো। আমি ওর কাছে গিয়ে আই লাভ ইউ গোলাপগুলো দিয়ার সামনে এগিয়ে আমি। তুই তোর কাজগুলো থামাবি? কেন? কি কাজ করছি আমি? তোকে প্রতিদিন থাপ্পড় মারার পরও তুই আজকে আবার গোলাপ নিয়ে প্রপোজ করিস? এসব কি? আমি তোমাকে সত্যি ভালোবাসি, তুমি কেন বুঝতে পারছো না? বলছি না আমি তোকে ভালোবাসি না, তারপরে তুই কেন আমাকে বিরক্ত করিস? আমি তোমাকে সত্যি ভালোবাসি। তুমি যতই আমাকে মারো না কেন, আমি তোমার পিছু ছাড়ছি না। আর তুমিও আমাকে ভালো না বেসে থাকতে পারবে না। গালে হাত দিয়ে আমি ওখান থেকে ক্লাসে চলে আসলাম। পুরো ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। এভাবে আরো 6 মাস চলে গেল। আমি ভাবলাম ওকে আর একবার প্রপোজ করব, আর ওকে বিরক্ত করব না। পরের দিন কলেজে আমি দিয়ার কাছে গিয়ে ওকে প্রপোজ করলাম। দিয়া, আই লাভ ইউ। আসলে তোকে না প্রশ্রয় দিতে দিতে মাথায় তুলে ফেলেছি। তোকে এত মেরেছি তবুও তোর লজ্জা হয় না। আসলে তোকে তোর বাবা মা কোনো ভালো শিক্ষাই দিতে পারেনি। আমি তোকে ভালোবাসি, এই ভোরে বেহার মতো ঘুরছি শুধু তোকে ভালোবাসি বলে। আমি তোকে কতটা ভালোবাসি তা তুই বুঝতে পারলি না। আর আমার বাবা মাকে খারাপ শিক্ষা দেয়নি, আমি শুধু তোকে ভালোবাসি বলেই জ্বালাতন করতাম। এখন থেকে আর কখনোই তোর সামনে আসবো না। আমি কলেজ থেকে বাসায় চলে আসলাম। আর ওকে বিরক্ত করব না। বাসায় এসে ঘুমিয়ে পড়লাম। অন্যদিকে দিয়াও ক্লাস না করে বাসায় চলে আসলো আর ভাবতে লাগলো এই চরের প্রতিশোধ কিভাবে নেওয়া যায়। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। নিচে যেতেই, আচ্ছা, তো তাড়াতাড়ি কলেজ থেকে আসলি আর এসে রুমে চলে গেলি, কিছু হয়েছে? না এমনি মাথা ব্যথা করলো তাই চলে আসছি। আর ঘুমালাম এতক্ষণ। এখন কেমন লাগছে? ভালো লাগছে। এখন খাবার দাও। দিয়াকে ডেকে নিয়ে আয়, ও কিছু খায়নি। আমি পারবো না। আম্মু দিয়াকে ডাক দিল। তারপর খাওয়া দাওয়া শেষ করলাম। দিন চলতে লাগলো। এখন আর দিয়াকে বিরক্ত করি না, ওকে সবসময় এড়িয়ে চলতে চেষ্টা করি। একদিন দুপুরে রুমে শুয়ে আছি, তখন দিয়া আমার রুমে আসলো। এসেই দরজা বন্ধ করে দিল। কি ব্যাপার, আপনি আমার রুমে আর দরজা বন্ধ করলেন কেন? আরেকদিন আমাকে চর মেরেছিলি না, তার প্রতিশোধ নেব। মানে? দিয়াও জামা ছিঁড়তে লাগলো আর চিৎকার করতে লাগলো, বাঁচাও বাঁচাও, কে আছো, বাঁচাও। একটু পরে বাইরে থেকে আব্বু আম্মু দরজা ধাক্কাতে লাগলো। দিয়া দৌড়ে গিয়ে দরজা খুলে দিল আর আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। দিয়া মা, কি হয়েছে? আন্টি, ও আমাকে। এখানে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। আমি ওখানে ঠায় দাঁড়িয়ে রয়েছি। আব্বু আমাকে এসে লাঠি দিয়ে মারতে লাগলো, ঠাস ঠাস। এটাই ছিল আমার অতীত। যখন আমার জ্ঞান ফিরল তখন আমি নিজেকে আমার রুমে আবিষ্কার করলাম। আমি ফ্লোরে শুয়ে আছি, মাথাটা প্রচন্ড ব্যথা করছে। তখন আব্বু আসলো। এই ওট ওট বলছিস, যা সম্মানটা নষ্ট করছিস। আব্বু বিশ্বাস করো,
আমি কিছু করি নাই। যা সম্মানটা তো নষ্ট করছিস। আর কি বলবো, তোর আর দিয়ার বিয়ে ঠিক করছি। না, আমি ওকে বিয়ে করব না। বিয়ে করবি না মানে? এমন কাজ করার সময় মনে ছিল না? কেন বিশ্বাস করছো না? আমি কিছু করি নাই। এ তো কিছু জানি না। তুই এখন দিয়াকে বিয়ে করবি, এটাই আমার শেষ কথা। তারপর আব্বু আমাকে ধরে নিচে নিয়ে গেল। নিচে দেখি দিয়ার আব্বু আম্মু বসে আছে, সাথে দাড়িওয়ালা একটা লোক, মনে হয় কাজী। আমি সোফায় বসলাম। দিয়াকে নিয়ে আসা হলো। ওর মুখটা কালো করে আছে। বাসার সবার দিকে তাকালাম। সবাই আমার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে আছে, কারো মুখে হাসি নেই। অবশেষে বিয়েটা সম্পূর্ণ হলো। আমি এখন আমার রুমের সামনে দাঁড়িয়ে আছি। আমি রুমে প্রবেশ করে দিয়ার দিকে যেতে লাগলাম। একদম আমার কাছে আসবি না, আমি তোকে স্বামী হিসেবে মানি না। দিয়াকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিলাম। দেখ, একদম ভালো হচ্ছে না কিন্তু। আমি কিন্তু এবার চিৎকার করব। চিৎকার করো, কেউ আসবে না। আমি একবারে ওর কাছে চলে গেলাম। ওর নিঃশ্বাস অনুভব করতে পারছি। আমি বিছানা থেকে বালিশ নিয়ে চলে আসলাম। শোন, তোর মতো মেয়ের সাথে আর যাই করা যাক না কেন, সংসার করা যায় না। তুই মাত্র একটা চরের কারণে পুরো পরিবারের কাছে অপরাধী বানিয়ে দিলি। বলে আমি সোফায় শুয়ে পড়লাম। সকালে উঠে দিয়া আমাকে দেখতে পেল না। মনে মনে ভাবলো আপদটা নেই, ভালোই হয়েছে। এদিকে আমি রওনা দিয়েছি এক গন্তব্যে। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ছে, তখন আমি বাসা থেকে বের হয়ে আসি। আসার সময় আব্বু আম্মুর জন্য একটা চিঠি রেখে আসি। আমি বাসা থেকে বাস স্ট্যান্ডে চলে আসলাম। সেখানে গিয়ে সাগরকে ফোন দিয়ে আসতে বললাম। কিছুক্ষণ পর সাগর আসলো। তুই এত রাতে এখানে আসতে বললি কেন? আর ব্যাগ কেন তোর কাছে? কিছু কি হয়েছে? তোকে বলছি, কিন্তু তুই আগে ঢাকার একটা টিকিট কেটে নিয়ে আয়। সাগর টিকিট কেটে নিয়ে আসলো। এবার তো বল কি হয়েছে। তারপর ওকে সব বললাম। কি এত সব ঘটনা হয়ে গেছে? এখন কি ঢাকা চলে যাবি? তুই আমার ব্যাপারে কেউ জিজ্ঞাসা করলে বলবি না। আচ্ছা। বাস চলে এসেছে, যদি বেঁচে থাকি আবার দেখা হবে। ভালো থাকিস। আর তোর কাছে টাকা আছে? আছে। এই নে কিছু টাকা, লাগতে পারে। ধন্যবাদ বন্ধু, জড়িয়ে ধরে। ভালো থাকিস। তারপর চলে আসলাম যান্ত্রিক শহর ঢাকায়। এখানে এসে রাফিকে ফোন দিলাম। হ্যালো রাফি, কই তুই? আমি বাসায়। তুই বাস স্ট্যান্ডে আয়, আমি দাঁড়িয়ে আছি। তুই মজা করছিস? না, সত্যি বলছি। তুই তাড়াতাড়ি আয়। তুই 10 মিনিট অপেক্ষা কর, আমি আসছি। আচ্ছা। কিছুক্ষণ পর রাফি আসলো। কেমন আছিস? ভালো আছি, তুই? ভালো। তোর শরীরের অবস্থা এমন কেন? তোকে বাসায় গিয়ে বলবো। আচ্ছা। তারপর রাফির বাসায় চলে আসলাম। তোর রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, তারপর কথা বলা যাবে। আমি রুমে গিয়ে ফ্রেশ হলাম। একটু পর রাফি নিচে যাওয়ার জন্য ডাক দিল। আমি নিচে গেলাম। এখানে আয়, কিছু খেয়ে নে। কিছু তো মনে হয় খাসনি। তারপর আমি খাওয়া দাওয়া শেষ করলাম। এবার বল, তোর শরীরের অবস্থা এমন কেন? আর হঠাৎ আবার ঢাকা আসলি কেন? আমি ওকে সবকিছু বললাম। কি এত কিছু হয়েছে, তুই আমাকে কিছুই বলিসনি? বাদ দে সব, আমি একটু ঘুমাবো। আচ্ছা তুই ঘুমা, আমি বাইরে থেকে আসছি। আচ্ছা। আমি রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। রাফির ডাকে ঘুম ভাঙলো। ডাকতেছিস কেন? ওঠ, এখন সন্ধ্যা হয়ে গেছে, পরে আবার ঘুমাস। চল বাইরে থেকে ঘুরে আসি। আচ্ছা, তুই নিচে যা, আমি ফ্রেশ হয়ে যাচ্ছি। আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম। তারপর ঘুরতে বের হলাম। ঘোরাঘুরি শেষ করে বাসায় চলে আসলাম। বাসায় এসে ব্যালকনিতে গিয়ে সিগারেটের কালো ধোঁয়া ওড়াতে লাগলাম। সিগারেটের প্যাকেট শেষ করে এসে ঘুমিয়ে পড়লাম। এভাবে কিছুদিন চলে গেল। সকালে নাস্তার সময়। রাফি, কলেজে ভর্তি হব, তুই তোর কলেজে ব্যবস্থা কর। আচ্ছা, আমি প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলছি। আচ্ছা। আজকের দিনটা কেটে গেল। রাতে ডিনারের সময় প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলেছি, তুই কাল থেকে ক্লাস করতে পারছিস। আচ্ছা। আর সব কিছু ঠিক আছে নাকি নতুন করে করতে হবে? সব ঠিক আছে, কিন্তু ওগুলো দিয়ে আবার কি করবি? না, এমনি একটু চেক করতে চাইলাম আর কি। আচ্ছা, খাওয়া শেষ কর, তারপর দেখা যাবে।
ডিনার শেষ করে আমরা একটা সিক্রেট রুমে গেলাম। এই সিক্রেট রুমের সম্পর্কে 4 জন জানে। রুমে প্রবেশ করতে ফিঙ্গারপ্রিন্ট আর আই স্ক্যান লাগে। রুমটা আধুনিক সব যন্ত্রপাতি দিয়ে তৈরি। রুমে রয়েছে 5টি কম্পিউটার আর একটি জায়েন্ট স্ক্রিন। আমি মেইন কম্পিউটারটা অন করলাম, চেক করলাম সব ঠিক আছে। তারপর আমরা রুমটা থেকে বের হয়ে আসলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে রেডি হলাম কলেজে যাওয়ার জন্য। নিচে যেতেই রাফি বলল, ওগুলো কি পরেছিস? সব পুরানো কাপড়। যা অন্য কাপড় পরে আয়। না, এগুলো পরে যাব। তুই সত্যি করে বলতো তোর মাথায় কি চলছে? কিছু না, কলেজে দেরি হচ্ছে। চল, বাইক দিয়ে যাবি। তুই বাইক দিয়ে যা, আমি হেঁটে আসছি। কিন্তু তোকে যেতে বলছি, যা। রাফি বাইক নিয়ে চলে গেল। আমি হেঁটে কলেজে এলাম। কলেজে প্রবেশ করতেই কে যেন ডাকতে লাগলো, এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? রাফি বাইক নিয়ে চলে গেল। আমি হেঁটে কলেজে এলাম। কলেজে প্রবেশ করতেই কে যেন ডাকতে লাগলো, এই খ্যাত, এদিকে আয়। আমি তাকিয়ে দেখি কিছু মেয়ে বাইকে বসে আছে। আবার ডাক দিল, ওই এদিকে আয়। আমি তাদের কাছে গেলাম। আমাকে ডাকছেন? তোকেই। কলেজে নতুন এসেছিস? সিনিয়রদের দেখলে সালাম দিতে হয়, তা জানিস না? আসলে আমি তো নতুন, তাই আপনাকে চিনি নাই। আচ্ছা যা, এবারের মতো ক্ষমা করে দিলাম। আমি সেখান থেকে ক্লাসে চলে আসলাম। স্যার ক্লাসে আসলো। এই ছেলে, তোমাকে তো আগে কখনো দেখিনি। আমি নতুন ভর্তি হয়েছি। তোমার নাম কি? রবিউল ইসলাম। আচ্ছা, বসো। স্যার ক্লাস শেষ করে চলে গেল। আমি ক্লাস শেষ করে শপিং মলে গেলাম। সেখান থেকে একটা আইফোন আর 3টা বাটাম ফোন কিনলাম। তারপর বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। রাতে ডিনারের সময় রাফিকে বললাম, রাফি, সাব্বিরকে আসতে বল। কেন? তুই কি করতে চাইছিস বলতো? আগে যা শুরু করেছিলাম তাই শেষ করতে। এর জন্য কিন্তু আমাদের বন্ধুকে হারিয়েছি। এবার ওর খুনিদের শাস্তি দেব। ঠিক আছে, ওকে আসতে বলছি। তারপর ঘুমিয়ে গেলাম। সকালে নিচে গিয়ে দেখি 26 চলে এসেছে। ভাই কেমন আছেন? ভালো আছি, তুই কেমন আছিস? ভালো ভাই। আসতে সমস্যা হয়নি তো? না ভাই। আচ্ছা চল নাস্তা করে নি। তারপর নাস্তা করে সাব্বিরকে বললাম, সাব্বির তুই রেস্ট নে। আচ্ছা। আমি আর রাফি কলেজে চলে আসলাম। স্যার ক্লাসে এসে ক্লাস করতে লাগলো। ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে আমাদের সেই সিগারেট রুমটাতে গেলাম। ভাই অনেকদিন পর রুমটাতে আসলাম। এবার বল তুই কি করতে চাইছিস? আস্তে আস্তে জানতে পারবি, অপেক্ষা কর। তা এখন আমাদের কি করতে হবে? বাংলাদেশের সকল বিজনেসম্যান, এমপি, মন্ত্রী সব ইলিগেল টাকার পরিমাণ ও কোথায় রাখা আছে তা খুঁজে বের কর। ভাই এটা তো খুব কঠিন, অনেক সময় লাগবে। যত সময় লাগুক সমস্যা নাই, কিন্তু আমার এই ডিটেলসগুলো লাগবে। তোরা কাজ শুরু করে দে। ওরা কাজ করতে লাগলো। আমি আমার ডাক ওয়েব অ্যাকাউন্টে প্রবেশ করলাম। সেখান থেকে আর আমি একজনকে মেসেজ দিয়ে একটা কাজ করতে বললাম। রাফি, সাব্বির ওরা দুজন ওদের কাজ করতে লাগলো। পরের দিন কলেজে স্যার ক্লাসে আসলো। তখন পেছন থেকে কে যেন একটা মেয়েকে কাগজ দিয়ে ঢিল দিল। স্যার, কে যেন এটা দিয়ে আমাকে ঢিল দিয়েছে। এটা কে করেছে দাঁড়াও বলছি। স্যার, এইটা ওই খ্যাত রবিউল ঢিল দিয়েছে। রবিউল, দাঁড়াও। স্যার, আমি কিছু করি নেই। চুপ। তাহলে কি ওরা মিথ্যে কথা বলছে? রবিউল, তুমি কান ধরে দাঁড়াও। আরে নেহা, তুমি বসো। আমি স্যারের কথায় কানে ধরে দাঁড়ালাম। আমাকে এইভাবে দাঁড়িয়ে সবাই হাসতে লাগলো। সবাই চুপ। রবিউল, বসো, এবারের মতো মাফ করে দিলাম। আমি মুচকি হেসে বসে পড়লাম। এরপর ফরহাদ স্যার ক্লাসে মন দিতে বলল সবাইকে বই বের করতে বলল। প্রশ্ন করলো, পৃথিবীর প্রথম মেকানিক্যাল ক্যালকুলেটর এর নাম কি? কে বলবে? নেহা উঠে দাঁড়ায়। নেহা স্যারের দিকে তাকিয়ে বলল, প্যাসকালিন। ব্যাখ্যা দিতে কে পারবে?
কেউ কোনো কথা বলছে না, সবাই চুপচাপ বসে আছে। স্যার নেক্সট প্রশ্নে যাওয়ার আগে প্রথম প্রশ্নের ডিটেলস বলতে যাবে, তার আগে আমি উঠে দাঁড়িয়ে বলতে লাগলাম। 1642 সালে ফার্সি গণিতবিদ ব্লাইস প্যাক্সেল তার বাবাকে ট্যাক্স এর গণনা কাজে সাহায্য করার জন্য প্যাক্সকালীন যন্ত্রটি তৈরি করেন। এই যন্ত্রটিকে আর্থমেটিক মেশিং বা প্যাক্সেলের ক্যালকুলেটর ও বলা হয়। এই যন্ত্রটি দিয়ে যোগ ও বিয়োগের কাজ করা যেত। প্যাক্সেলের যখন যন্ত্রটি আবিষ্কার করেন তখন তার বয়স ছিল মাত্র 18 বছর। বাহ, অনেক জানো তো তুমি। ধন্যবাদ স্যার। জন নেপিয়ার কত সালে লগারিদম আবিষ্কার করেন? প্রতি সেট নেপিয়ারের হাতে কতটি রোড থাকতো? এবারও উঠে দাঁড়িয়ে বলতে লাগলাম। 1614 সালে আর প্রতি সেট নেপিয়ারের হারে রোড থাকতো 11টি। স্কটল্যান্ড গণিতবিদ জনক নেপিয়ার 1617 সালে নেপিয়ারের হার, নেপিয়ারের বোনাস, নেপিয়ারের রোডস উদ্ভাবন করেন। এই যন্ত্র দিয়ে গুণন ও ভাগের কাজ করা যেত। মৃত্যুর আগে এই হারগুলো দিয়ে ক্যালকুলেশন করার পদ্ধতি তিনি একটি বইতে লিপিবদ্ধ করে যান। বইটির নাম ছিল রাবডোলজিয়া বা স্পিকিং রোডস। সবাই নিশ্চুপ হয়ে সবগুলো উত্তর শুনছে। ভালো ভালো স্টুডেন্টরাও সেগুলো কানেক্ট করে রাখছে, এমনকি নিহার সব কিছু নোট করে নিল। আমি এসব কিছু দেখে মুচকি হাসছি। স্যার অবাক হয়, এত ইজিলি উত্তর দিচ্ছে পেঁচালো প্রশ্নগুলোর, কিভাবে পারছে সব। স্যার আরও প্রশ্ন করলেন, ইন্টারনেট ব্যবহারকারীকে কি বলা হয়? নেটিজেন মানুষকে বলা হয় হোম সাপিয়েন্স। কোন যন্ত্রকে বলা হয় সিলিকোপিসিয়েন্স? স্যার কম্পিউটারকে। ইউ আর জিনিয়াস। ধন্যবাদ স্যার। এরপর ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। এসে দেখি ওরা এখনও কাজ করছে। ওদেরকে বললাম, কাজ কত দূর তোদের? প্রায় শেষ, কিন্তু মেয়র আফজাল হোসেন আর মন্ত্রী আকরাম চৌধুরীর কোনো তথ্য পাই নাই। কতজনের তথ্য সংগ্রহ করতে পেরেছিস? 159 জনের। মোট টাকার পরিমাণ কত? ভাই 11,000 কোটি টাকা। ঠিক আছে, সবার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার জয়েন্ট স্ক্রিনে রানিং করে দে। তা করে দিচ্ছি, কিন্তু একটা প্রশ্ন আছে। বল প্রশ্ন। ভাই আপনি এতগুলো অ্যাকাউন্ট একসাথে হ্যাক করবেন কিভাবে? সবগুলো অ্যাকাউন্ট একসাথে হ্যাক করব কেন? তাহলে কিভাবে হ্যাক করবেন? শোন, হ্যাকিং করার অনেকগুলো পদ্ধতি আছে, যেমন সেকশন হাইজ্যাক, ড্রোমো হাইজ্যাক, ওয়েবসাইট হ্যাকিং, ওয়াইফাই হ্যাকিং, অ্যান্ড্রয়েড হ্যাকিং। এগুলো ব্যবহার করে হ্যাকিং করা যায়। তবে সেকশন হাইজ্যাক হলো ভিকটিমের ব্রাউজারের কুকিজ চুরি করে তার সেকশনে পার্টিসিপেন্ট করা এবং অ্যাক্সেস নেওয়া। আবার একই নেটওয়ার্কে অবস্থিত দুটি বিভিন্ন ব্রাউজারে কুকিজ স্টিলিং দ্বারা তথ্য পেয়ে হার্ডপাস প্রোটোকলে ডাটা এনক্রিপশন চালু থাকলে তা অসম্ভব প্রায়। সেই কারণে এটি প্রচলিত। হ্যাকিংয়ের নাম শোনা যেত যে যখন ফেসবুক হটস্পট প্রোটোকল ব্যবহার করে ফ্রেন্ডশিপ হতে অন্য ফেসবুক আইডিতে অ্যাক্সেস নেওয়া যায়। আরও এটি হাইজ্যাকের কথা বলা যায়, সেটা হলো ডোমেইন হাইজ্যাক। এটি যে কোনো ওয়েবসাইটের ডোমেইনটিকে হ্যাক করে তার হোস্টিং সার্ভার হতে আলাদা করে হ্যাকারের ইচ্ছামতো হোস্টিং সাইটে প্রতিস্থাপন করে হলো ডোমেইন হাইজ্যাক, যার জন্য সবার আগে ডোমেইন রেজিস্ট্রেশন ইনফো তার ইমেল অ্যাড্রেস জেনে তা হ্যাক করতে হয় এবং ডোমেইনটিকে কুক্ষিগত করতে হয়, অতঃপর তা হ্যাক করে হোস্টিংয়ের সাথে যুক্ত করা হয়। ডেভিল কোনো এশিয়ার প্রবেশ করে ওয়াইফাই হ্যাক করে। সেগুলো হতে পারে এমনভাবে যে কোনো ওয়েবসাইটে সার্ভার ট্র্যাক করার কতগুলি উপায় থাকে, যেমন এসকিউএল ইনজেকশন, পিএইচপি রিমোট এক্সক্লুশন, ওয়েব রিপিং, গুগল হ্যাকিং। এসকিউএল ইনজেকশন হলো কোনো ওয়েবসাইটের ডাটাবেস এসকিউএল ভাবনাবল হয়। ওয়েব লিঙ্কের শেষে একটি ব্যবহার করে দুর্বলতা চেক করা যায়। তাতে নিয়মিত এসকিউএলের ইনজেকশন করে তার অ্যাডমিন কলম হাতে ইউজার নেম এবং এনক্রিপ্টেড পাসওয়ার্ড সংগ্রহ করা হয়। পরে ওই পাসওয়ার্ড ডিপোজিট করা হয় এবং অ্যাডমিন প্যানেলের ফাইটার হতে অ্যাডমিন প্যানেল খুঁজে সেখানে ইউজার আইডি ও পাসওয়ার্ড দ্বারা পুরো সাইটের অ্যাক্সেস নেওয়া হয়। এমন এসকিউএল ইনজেকশন করার জন্য
পিসি এবং অ্যান্ড্রয়েড ভার্সনের বহু সফটওয়্যারের ও এক্সপ্রেস গুগল ঘাটলেই পাওয়া যায়। তথাপি ম্যানুয়ালি ব্রাউজারের ইউআরএল হতেও এমন ট্র্যাক করা যায় যা নিয়ন্ত্রণ সময়পক্ষে। আবার অ্যাডমিন প্যানেল ফাইন্ডার আউট করার জন্য পিউসির জন্য হাজিফ ছাড়াও অনলাইন বহু অ্যাডমিন প্যানেল ফাইন্ডার আছে। আবার ম্যানুয়ালি কেউ ইউআরএল অ্যানালাইসিস করে অ্যাডমিন প্যানেল খুঁজতে পারে। যদিও বা এই এসকিউএল ইনজেকশন পদ্ধতিটি একটু বিরক্তকর রকমের জটিল আর সময়পক্ষে, তবু এর জনপ্রিয়তা এবং ব্যবহার হ্যাকার সমাজে খুবই প্রসিদ্ধ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক। এখানে ফেসবুক সার্ভার হ্যাক করা, ফেসবুক আইডি হ্যাক এই বিষয় নয়, কিন্তু আমি যেভাবে কাজ করি সেটাতে কোনো অ্যাকাউন্ট নয়, যে কোনো ওয়েবসাইট বা সিস্টেম হ্যাক করি মনে কর। কিন্তু আমি যেভাবে কাজ করি সেটাতে কোনো অ্যাকাউন্ট নয়, যে কোনো ওয়েবসাইট বা সিস্টেম হ্যাক করি মনে কর। আমি যদি কোনো ব্যাংকে হ্যাক করি, তবে আগে সে ব্যাংকের অন্তর্ভুক্ত ওয়াইফাই হ্যাক করে নিজের কাছে সেটা রেখে দিই। এরপর ওয়াইফাই অফ করে দিই, সেটা ল্যাপটপ পিসিতে কালিলিকেশন কিংবা অ্যান্ড্রয়েড টার্মিনাল কমান্ড হতে উইন্ডোজ আইআর সিরাক নক অ্যাপস কন্ট্রোলার অ্যাপস ওয়াইফাই ম্যাপ অ্যান্ড্রয়েড সেভ থাকা পাসওয়ার্ড শো করাতে আইএস ফিল্ড এক্সপ্লোরেট ফিল্ড মানাগের অ্যাপস পিসিতে সেভ থাকা পাসওয়ার্ড দেখতে উইন্ডোজ অ্যাডমিনিস্ট্রেশন কমান্ডা প্রোমেট ওপেন করে টাইপ করে থেকে নেটস ওলেন্ট 16 প্রোফাইল নেম ওয়াইফাই নামে SSID ক্যাফ কেলার, তাহলে পাসওয়ার্ড দেখতে পারে। পিসিতে উইন্ডোজ ওয়াইফাই কিংবা রাউটারের আইপি অ্যাড্রেস গেটওয়ে ডিফল্ট থেকে আমরা সার্ভারে, এর জন্য পরবর্তীতে ওই সার্ভারে প্রবেশ করতে সমস্যা হয় না। এছাড়াও আমি ব্রুট ফোর্স অ্যাটাক আর হিডেন স্ক্রিন রেকর্ডার অ্যাপস ব্যবহার করে কৌশলে ওয়াইফাই হ্যাক করি। আমি এই ওয়াইফাই হ্যাকগুলো করি ওদের সার্ভারে প্রবেশ করার জন্য। ভাই, আপনি কি এখন ওদের ওয়াইফাই হ্যাক করে তারপর কাজ করবেন? না, আমি এখন রিমোট অ্যাডমিনিস্ট্রেশন টোটাল এই ভাইরাস দিয়ে কাজ করব, যা ইঁদুরের মতো যে কোনো কম্পিউটারে প্রবেশ করে তার যাবতীয় এক্সপেক্স নিতে সক্ষম, যেন পিসির ক্যামেরা বা স্ক্রিন কাঁচা প্রসারিং ফাইল এক্সপেক্স বা এলালাইন্সি করা সেল আপলোডিং পিসি কন্ট্রোলার ইত্যাদি। উদাহরণস্বরূপ ট্রোজান হর্স ভাইরাস, কোনো ফাইল ডাউনলোড আপলোড ডিলিট বা রিমেন্ট করা, ড্রাইভ ফরম্যাট করা, সিডি ভিডিও রুম অটো ওপেন করা, পিসিতে ভাইরাস বা ওয়ারম ছেড়ে দেয়, কিট্রোক লক বাইপাস করা, পাসওয়ার্ড বা ক্রেডিট কার্ড নাম্বার হ্যাক করা, ওয়েবসাইটের হোম পেজ হাইজ্যাক করা, অটো স্ক্রিন ক্যাপচার করা, ড্রাইভারে অটো করা, রান ডিলিট করা, ডেটাইভ টেক্সট বার বা কোনো ফাইল লুকিয়ে ফেলা, কোনো টেক্সট কমান্ডাবাহীভাবে প্রিন্ট করা, অটো সাউন্ড প্লে করা, মাউসের ক্যাপচারের অস্বাভাবিক নড়াচড়া, সংগৃহীত মাইক্রোফোনের সাউন্ড অটো রেকর্ড করা, ওয়েব ক্যামেরা মাধ্যমে অটো ভিডিও রেকর্ডিং করা ইত্যাদি অ্যাক্টিভিটি পারদর্শী। বিভিন্ন র্যাট এর মাঝে উল্লেখযোগ্য: বিরফ্রন্ট, বন্দুক বাতক, প্রো আর র্যাট স্প্রাট, হ্যাকরাট, নেটবক্স, অপটিক্স, অটোপিক্স নকল করা, অমিতুয়ের ব্রাউন্ড, ইউরি রাট, পটসন, লাভি রাট, মাস্কের সব 7 রাট, নিউক্লিয়াস রাট, নেটবক্স রাট, পুরাট, লাভি ইত্যাদি। এগুলো আমার কাজে লাগবে। এগুলোর মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সার্ভারে প্রবেশ করব। এই ভাইরাসের জন্য ওদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটা করে কোড যাবে। সেই কোডগুলো আমার একটা ফেক ওয়েবসাইটের সাথে যুক্ত থাকবে। ওরা সেই কোড বসানোর সাথে সাথে ওদের অ্যাকাউন্টের সকল টাকা আমার ওয়েবসাইটে অ্যাকাউন্টে জমা হবে। ভাই, এতগুলো টাকা হ্যাক হলে কোনো পুলিশ কেস হবে না?
না, হবে না, কারণ এগুলো ওদের ব্ল্যাক মানি। এই টাকার কোনো কেস করলে ওরা ফেঁসে যাবে, তাই এটা নিয়ে চিন্তা করা লাগবে না। কিন্তু এতগুলো টাকা রাখবি কেমন করে? কোনো অ্যাকাউন্টে এত টাকা রাখতে পারবি না। অ্যাকাউন্টে রাখবো না, ওয়েবসাইট থেকে ডাক ওয়েব অ্যাকাউন্টে বেট কোলেন্স হিসাবে রাখবো। যখন লাগবে তখন সেখান থেকে অল্প অল্প করে অ্যাকাউন্টে ট্রান্সফার করে তোলা যাবে। ভাই, হ্যাঁ আপনি জিনিয়াস। এবার তোরা জাগিয়ে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নে, আমি এখন কাজ করছি। তারপর ওরা চলে গেল। আমি সার্ভারে প্রবেশ করে ওদের অ্যাকাউন্ট কোড পাঠিয়ে অপেক্ষা করতে লাগলাম। এখন শুধু কোডটা বসানোর পালা। অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর একজনের অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার হচ্ছে। একটু পরে দেখি প্রায় 80% টাকা ট্রান্সফার হয়ে গেছে। আমি টাকাগুলো আমার ডাক ওয়েব অ্যাকাউন্টে ব্যাংক বেট কোলেন হিসাবে জমা লাগলাম। 2 ঘন্টার মধ্যে সকল টাকা ট্রান্সফার শেষ হলো। এবার আমি সকল ডিভাইসে থাকা আমার ডাটা মুছে ফেললাম। তারপর সকল ডিভাইস সিকিউর করে বাইরে চলে আসলাম। তুই চলে আসলি কেন? টাকা ট্রান্সফার শেষ। কি ভাই, কাজ শেষ? তাহলে এখন তো আমরা কোটিপতি, এবার যা ইচ্ছে তাই করবো। শোন সাব্বির, জীবনের দুটো বিষয় কখনো কাউকে শেয়ার করবে না। প্রথমটা হলো নিজের স্ত্রীকে নিয়ে কখনো কথা কারো সাথে বলবি না, কারণ নিজের স্ত্রী হলো নিজের জীবনের অর্ধেক অংশ। সেই অংশকে নিয়ে কারো সাথে তেমন কিছুই বলবি না। আর একটা হলো তোর কাছে কত টাকা আছে সেটার গল্প কারোর সাথে বলবি না। এই দুটো সবসময় নিজের কাছে লুকিয়ে রাখবি। অন্য কেউ জানলে হয় তোকে পচতে হবে, না হয় দুটো যে কোনো একটা তোর থেকে হারিয়ে যাবে এবারের জন্য। বুঝতে পারছি ভাই। এখন ঘুমাবো। তারপর আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে 3 জন ঘুরতে। অন্যদিকে যাদের টাকা আমরা চুরি করেছি তারা বেস্ট হ্যাকার হায়ার করে তাদের টাকা খোঁজ করতে লাগলো। এই সময় তারা টাকার খোঁজ পেল, কিন্তু কে কাজটা করেছে তা তাদের হুঁশ উড়ে গেল। স্যার, আমরা আপনার কাজ করতে পারবো না। যাদের টাকা চুরি হয়ে গেছে তাদের একজন। কেন? তোদের কি এমনি টাকা দিচ্ছি? স্যার, আপনাকে আমরা টাকা ফিরিয়ে দিচ্ছি। তোদের কি এমন হলো যে কাজ করবি না? আপনার টাকা সাধারণ কেউ চুরি করে নাই। সে চুরি করেছে, সে হলো আন্ডারওয়ার্ল্ড ব্ল্যাক শ্যাডো। ওনার সাথে লাগতে যাওয়া মানে মৃত্যু অবধারিত। করতে পারবো না বাই। এদিকে আমরা বাইরে ঘোরাঘুরি করে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে বাসায় চলে আসলাম। পরের দিন কলেজে গেলাম। ফারাদ স্যার আসলেন। সবার সাথে টুকটাক কথা বলে উনি স্টাডি শুরু করলেন। আমাকে উঠে দাঁড়াতে বললেন। রবিউল, দাঁড়াও। জি স্যার। তুমি কি সবসময় পড়াশোনা করো? না স্যার। তাহলে এত কিছু কিভাবে জানো? এমনিতেই পারি। কম্পিউটার সম্পর্কে মোটামুটি ধারণা আছে। গুড। তাহলে বলো তো, পৃথিবীতে প্রথম কোন কম্পিউটারের স্টোরেজ প্রোগ্রাম কনসেপ্ট ব্যবহার করা হয়? একজাস্ট প্রথম স্টোরি প্রোগ্রাম এর ধারণা দেন জন নিউম্যান। ঠিক আছে, বসো। তারপর সবগুলো ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। কিছুক্ষণ পর ফোনে কল আসলো। ভাই, মন্ত্রী মেয়রের খবর পাইছি। খুব ভালো, মেয়রকে তুলে নিয়ে আয়, আমরা রাতে আসছি। রাফি, বাইক বের কর। কেন? বের কর, এক জায়গায় যাব। তারপর রাফিকে নিয়ে জঙ্গলের রাস্তায় যাচ্ছি। রবিউল, এদিক কই যাচ্ছি? চুপচাপ বসে থাক। তারপর জঙ্গলের ভেতরে একটা পুরনো বাড়িতে গেলাম। সেখানে গিয়ে একটা সুইচে চাপ দিলাম। সাথে সাথে আই স্ক্যানের আলো আসলো। আমরা আই স্ক্যান করার পর দরজা খুললো। আমরা ভেতরে প্রবেশ করলাম। ভেতরে রাকিব রয়েছে। রাকিব, তুই এখানে কেন? কি হলো বল? আমি ওকে আসতে বলেছি। কেন? আমাদের বন্ধুর প্রতিশোধ নেওয়ার জন্য। এখানে আসলি কেন তাহলে? রাকিব, ও কোথায়? ভেতরের রুমে ভাই। আমি, রাফি আর রাকিব মেয়রের কাছে গেলাম। মেয়র সাহেব কেমন আছেন? কে তুই? আমাকে এখানে নিয়ে আসছিস কেন? আমি কে তা জানতে হবে না। তুই তো সমস্ত টাকা আমাদের দিয়ে দে, তোকে ছেড়ে দেব। আমি তোদের টাকা দেবো কেন রে? ভালো করে বলছি, আমাকে ছেড়ে দে।
আমাকে চিনিস না তোরা? তোকে এমনি এমনি ছেড়ে দেবো? আর তোর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার 9456852756, পাসওয়ার্ড 744378। পাসওয়ার্ড 744378। আমার অ্যাকাউন্ট পাসওয়ার্ড হলো NRI4R। তুই ভুল বলছিস। আমি ভুল বলছি, কিন্তু তুই সঠিকটা বলে দিছস। আমাকে ছেড়ে দে বলছি। আমি তোকে এবার মরতে হবে। তোর কি করেছি আর তুই কে? আমি হান্টার। কিন্তু আমরা তো তোকে মেরে ফেলেছি। গুড বাই বলে চারটা গুলি করে দিলাম। পড়ে রইল মেহরের মৃতদেহ। রাকিব, ওকে ফেলে দিয়ায় আমরা ওখান থেকে বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে নিচে এলাম। এসে দেখি রাফি সোফায় বসে আছে। এখানে এভাবে বসে আছিস কেন? তুই এইসব আগে থেকে প্ল্যান করে রাখছিস তাই না? আর তোর সব লোক অ্যাক্টিভ করে রাখছস। মুস্কি আসলাম। আর তুই মেয়রকে মারলি কেন? জানতে পারবি আস্তে আস্তে, সব জানতে পারবি। যা ফ্রেশ হয়ে আয়, খিদে লাগছে। তারপর রাফি ফ্রেশ হয়ে আসলো। তারপর ডিনার করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন কলেজে গেলাম, সবগুলো ক্লাস শেষ করলাম। অন্যদিকে মন্ত্রী আকরাম চৌধুরী তার ফার্ম হাউসে আছেন। তখন তার পিএ এসে বলতে লাগলো, স্যার, মেয়রকে কে যেন মেরে ফেলেছে। কি? কে করেছে আর কখন? তা জানি না স্যার। আচ্ছা, তুমি যাও। মন্ত্রীর পিএ চলে গেল। আর মন্ত্রী আকরাম চৌধুরী ভাবতে লাগলো এই কাজ কে করতে পারে। কিছুক্ষণ ভেবে মন্ত্রী তার ফোন বের করে তার রাইট হ্যান্ড রাফিকে ফোন দিল। মন্ত্রী আকরাম চৌধুরী হলো ব্ল্যাক মাফিয়া কিং। সে তার এই মন্ত্রিত্বর আড়ালে ড্রাগ অবৈধ পাচার করে। আসসালামু আলাইকুম বস, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি। তুই? ভালো বস। অনেকদিন পর ফোন করলেন, কোনো কাজ আছে? মেয়র আফজাল খানকে কে কেন মেরে ফেলেছে? বস, এখন আমার কি করতে হবে? তোর কাজ যত তাড়াতাড়ি পারিস মেয়র এর খুনিকে খুঁজে বের কর। ঠিক আছে বস, আমি আমাদের আন্ডারকভার গুপ্তদের অ্যাক্টিভ করে দিচ্ছি। ঠিক আছে। এদিকে আমি বাসায় চলে আসলাম। এসে ফ্রেশে নাস্তা করে নিলাম। ওরা দুজন টিভি দেখছে। আমি ওদের কাছে গিয়ে বসলাম। কখন আসলি? কিছুক্ষণ আগে। তোরা খাওয়া দাওয়া করছিস? এই নে 2টা বাটন এগিয়ে দিয়ে। বাটন ফোন নিয়ে কি করব? ভাই, আমাদের তো ফোন আছেই। তোদের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে, তা কিছুদিন ব্যবহার অফ রাখবি। কেন ভাই? আমাদের কাজ এখনো শেষ হয়নি। অ্যান্ড্রয়েড ফোন আধুনিক টেকনোলজি থাকায় কিছু সময়ের মধ্যেই অ্যান্ড্রয়েড ফোন হ্যাক করা যায়। আর আমাদের ফোন হ্যাক হলে আমাদের লোকেশন জেনে যেতে পারে। তাতে আমাদের কাজে সমস্যা হবে। আর বাটন ফোন তেমন কোনো আধুনিক টেকনোলজি না থাকায় ফোন হ্যাক হওয়ার সম্ভাবনা নাই। তাই তোরা বাটন ফোন ব্যবহার করবি এখন থেকে। ঠিক আছে ভাই। আমি ফোনে জিপিএস ট্র্যাক লাগিয়ে দিয়েছি। জিপিএস ট্র্যাকার কেন? আমার মনে হয় আমাদের উপর আক্রমণ হতে পারে। আমাদের আক্রমণ করবে কে? আমাদের তো কেউ চেনেই না। তবুও একজন আছে যে কিছু একটা করবে। কে সে ভাই? না থাক, কথা বলতে বলতে রাত হয়ে গেছে। এবার খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি আর রাফি কলেজে চলে আসলাম। আর সাব্বির ঘুরতে গেল। কলেজে একটা গাছের নিচে বসে আসছি দুজন। তখন একটা জিপে করে কিছু ছেলে আসলো আর গেটের সামনে দাঁড়িয়ে মেয়েদের ইপ্রিজিং করতে লাগলো। তখনই একটা মেয়ে বলল, হ্যালো মিস্টার। আমি তাকিয়ে দেখি নেহা। কিছু বলবেন? এভাবে কথা বলছেন কেন? আমি এভাবে কথা বলি। আচ্ছা বাদ দেন, আমরা বন্ধু হতে পারি? ওকে বলেন, বদ্ধ হতে পারে কিনা? রাফিয়ার আমি তো বন্ধুই। ও ভালো। আচ্ছা এবার বলেন, বন্ধু হতে পারি? আচ্ছা, ক্লাসের সময় হয়েছে, এবার চলো ক্লাস করে আসি। তারপর সবগুলো ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। অন্যদিকে রকি মেয়রকে মেরেছে, তার কোনো খোঁজ পাচ্ছে না। এভাবে কিছুদিন চলে গেল। একদিন কলেজে আমি একা বসে আছি। আজ নেহা এখনও আসে নাই। আর রাফির কী যেন কাজ আছে, একটু পর আসবে। একটু পর দেখি নেহা আছে।
কিন্তু ছেলেগুলো নেহার সাথে বাজে ব্যবহার করছে। আমি বসে না থেকে ওদের কাছে গেলাম। ভাই, মেয়েটার সাথে এমন ব্যবহার করছেন কেন? তুই কে আর তোর কথা মতো চলবো নাকি আমরা? তা না, কিন্তু মেয়েটাকে যেতে দিন। যেতে না দিলে তুই কি করবি? ভালো করে বলছি, ওকে যেতে দিন। তোকে আবার মারলাম, তুই কি করবি? আমার রাগ তো 1000 ভোল্টের মতো বাড়ছে। আমি হাত মুষ্টিবদ্ধ করে ছেলেটার নাকে ঘষে দিলাম। ওর নাক ফেটে গিয়েছে। আরও ছেলেগুলো তা দেখে আমাকে মারতে আসলো। একে একে সবাইকে মারতে লাগলাম। তখনই রাফি এসে আমার সাথে ছেলেগুলোকে মারতে লাগলো। থাক, আর মারিস না। ছেলেগুলো যাওয়ার আগে, তোদেরকে দেখে নেব, তোরা আমাদের চিনিস না। যা তো এখান থেকে। তারপর আমরা ক্লাস শেষ করে বাসার দিকে রওনা দিলাম। রাস্তায় হঠাৎ করে আমাদের বাইকের সামনে পেছনে 2টা জিপ এসে দাঁড়ালো। কিছু বোঝার আগেই মাথায় লাঠি দিয়ে আঘাত করলো। চোখ দুটো ঝাপসা হয়ে আছে। আমি ফোনটা দিয়ে মেসেজ সেন্ড করলাম, আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরলো তখন একটা বন্ধ রুমে আবিষ্কার করলাম রাফির মনে হয় জ্ঞান ফিরে নাই। আমি ওকে ডাকতে লাগলাম। রাফির জ্ঞান ফেরার পর, এখান থেকে বের হবি কেমন করে? চুপ করে বসে থাক। কিছুক্ষণ পর কিছু ছেলে রুমে আসলো। কিরে, তোরা আমাদের মারছিলি না? এবার দেখ তোদের কি করি, শুধু বসকে আসতে দে। কিছুক্ষণ পর একটা লোক আসলো। এই 2টা তোদের মেরেছে? বস। তোদের এত বড় সাহস, তোরা আমার লোকদের মারিস, এই রাকিব লোকদের মারিস, এর পরিণাম কি হবে তোরা জানিস? এর পরিণাম মৃত্যু। মরার কথা শুনে পাগল হয়ে গেলি নাকি? তুই এভাবে হাসছিস কেন? তোর বন্ধু মৃত্যুর কথা শুনে মনে হয় পাগল হয়ে গেছে। কে বললো আমি মরবো? মরবি তো তুই। নিশ্চিত পাগল হয়ে গেছে, না হলে মৃত্যুকে সামনে রেখে এমন হাসে কেউ? বয়স শর্ট। বলার সাথে সাথে স্নাইপারের গুলি এসে রকি সব লোকদের লাগলো। দরজা ভেঙে আমার লোক ভেতরে প্রবেশ করলো। কি যেন বলছিলি একটু আগে? আমাকে মারবি? ভাই, ভুল হয়েছে, কিন্তু আপনি কে? হান্টার বলে রকিকে মেরে ফেললাম। রাকিব, লাশটা ফেলে দিয়ে আয়। আর শোন, মন্ত্রীর সময় শেষ হয়ে এসেছে। আমরা ওখান থেকে বাসায় চলে আসলাম। ফেরসে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে সাব্বিরের কাছে গেলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে সাব্বিরের কাছে গেলাম। সাব্বির, কি করছিস? ভাই কিছু না, কিছু বলবেন? তোর এখন এখানে কাজ শেষ, তুই চলে যা এখান থেকে। কেন ভাই? এখানে থাকলে তোর সমস্যা হবে। আর তোর স্বপ্ন ছিল না একটা মাইক্রোফোন সফটওয়্যার কোম্পানি খুলবি? তার জন্য তোর অ্যাকাউন্টে 4 কোটি টাকা ট্রান্সফার করে দিয়েছি। ধন্যবাদ ভাই। অন্যদিকে মন্ত্রীকে ফোন দিয়ে বলল, বস, রকিকে কে যেন মেরে ফেলছে। মন্ত্রী ভাবতে লাগলো কে ওর লোকগুলোকে মারছে। কিছুদিন পর রাকিব ফোন করেছিল মন্ত্রীকে, তুলে নিয়ে আসছে। ভালো, আমাদের হান্টার পোশাক বের কর। পোশাকের সাথে 2টো তরোয়াল, সাথে একটা গান নিলাম। আমরা চলে আসলাম আস্তানায়। মন্ত্রী সাহেব, কি খবর? কে তুই? আমাকে এখানে তুলে নিয়ে আসছিস? সাহস থাকলে সামনে আয়। ওয়েলকাম টু মাই ড্রাগ সিটি। ভাই, আপনি আমাকে নিয়ে এসেছেন কেন? বাহ বাহ, তুই থেকে আপনি? ভাই, আমি আপনাকে চিনতে পারি নাই। আমাকে এখানে এনেছেন কেন? তোকে মারার জন্য। ভাই, আমি কি করেছি? কি করছিস তুই জানিস না? না ভাই। 2 বছর আগে একজনকে তুই মেরেছিলি, কারণ সে তোর সকল অবৈধ কর্মকাণ্ডের কথা জেনে গিয়েছিল। মনে পড়ছে এবার? হ্যাঁ ভাই, কিন্তু ও আপনার কি হয়? ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল। এবার তোকে মরতে হবে। ভাই, ক্ষমা করে দেন, আমি আর কোনো অবৈধ কাজ করব না। তা বললে হবে না, তোকে মরতে হবে। ওকে আমি মারতে যাব, কিন্তু রাফি বলল, রবিউল, ওকে মারিস না, আমি ওকে মারবো। বলেই আমার কাছ থেকে তরোয়াল দিয়ে এক কোপে ওর মাথা আলাদা করে ফেললো। রাকিব, তোকে যেভাবে বলছি ঠিক সেইভাবে মন্ত্রীর কাজ শেষ কর। আচ্ছা ভাই, কাজ হয়ে যাবে। বাইরে এসে চিৎকার করে বললাম, সৌরভ আজ তোর হত্যাকারীকে শেষ করে দিয়েছি। তুই ওপারে ভালো থাকিস বন্ধু।
আমরা দুজন বাসায় চলে আসলাম। সকালে উঠে নিউজ দেখি। ব্রেকিং নিউজ, আজ দিবারাত্রিতে মন্ত্রী আকরাম চৌধুরী ফার্ম হাউসে অগ্নি দুর্ঘটনা হয়েছে। অগ্নিকাণ্ডের সময় মন্ত্রী আকরাম চৌধুরী ফার্ম হাউসে ছিলেন, এতে ওনারও মৃত্যু হয়েছে। তা দেখে আমরা হাসলাম। 5 বছর পর এখন আমার কাছে সব কিছু আছে। আমার সেই টাকাগুলো দিয়ে একটা কোম্পানি তৈরি করি আর অনাথ আশ্রম আর বৃদ্ধাশ্রমে টাকা দিই। এখন আমি ছাদে দাঁড়িয়ে সিগারেটের কালো ধোঁয়া উড়াচ্ছি। আজ আব্বু আম্মুর কথা খুব মনে পড়ছে। তখন পেছন থেকে কাঁধে কেউ হাত রাখলো। এখানে দাঁড়িয়ে কি করছিস? কিছু না, আজ আব্বু আম্মুর কথা মনে পড়ছে খুব। তো ঘুরে আয় না তোর বাসা থেকে। বাসায় গেলে আব্বু আম্মু কি বলবে? কিছু বলবে না, ওখানে গেলে দেখবি সব ঠিক হয়ে যাবে। কবে যাবি তাহলে? কালকে যাবো। পরের দিন রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। দেখতে দেখতে চলে আসলাম আবার সেই চিরচেনা শহরটাতে। আমি বাসার সামনে দাঁড়িয়ে আছি, ভেতরে যাব কিনা ভাবছি। আমি ভেতরে গিয়ে দরজা কলিং বেল বাজালাম। একটু পরে একটা পিচ্ছি মেয়ে দরজা খুলে দিল। আপনি কে আনতেন? তখন কেউ একজন বলল, কে এসেছে তাই বা? জানি না আম্মু, একটা আঙ্কেল এসেছে। তখন রান্নাঘর থেকে একটা মেয়ে বের হয়ে আসলো। আমাকে দেখে তিনি বলতে লাগলেন, আম্মু আম্মু নিচে আসেন, দেখেন কে এসেছে। আমি ভাবতে লাগলাম আমার তো কোনো বোন নাই, তাহলে উনি কে আম্মু ডাকছে। তখনই আম্মু নিচে এসে জড়িয়ে ধরে বলতে লাগলো, বাবা এতদিন তুই কোথায় ছিলি? কথা বলছিস না কেন? আমার উপর রাগ করে আছিস? না, রাগ করি নাই। তাহলে কথা বলছিস না কেন? আমাদের তুই ক্ষমা করে দে। আচ্ছা, ক্ষমা করে দিলাম। তখনই আমার চোখ একজনের উপর আটকে গেল। দিয়া, এ এখনো দাঁড়িয়ে আছে। ওর চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। ও আমার দিকে করুণ চোখে তাকিয়ে আছে। আম্মু, আব্বু কোথায়? বাইরে গেছে, একটু পর চলে আসবে। আচ্ছা, কিন্তু উনি কে? ও সামিরা তোর ভাবি হয়। কি? আর ও তোর ভাতিজি। আমি পিচ্চিকে কোলে নিয়ে বললাম, পিচ্চি তোমার নাম কি? আমি তাইবা। তুমি কে? আমি তোমার চাচ্চু। তুমি আমার চাচ্চু? তাহলে তুমি আমাকে এতগুলো চকলেট আর বড় টেডি কিনে দেবে? আচ্ছা, এনে দেব। তাইবা, আমার কাছে আসো, তোমার চাচ্চু এখন বিশ্রাম নেবে। হ্যাঁ, তুই তোর রুমে গিয়ে বিশ্রাম নে। আজ আমি তোর পছন্দের সব খাবার রান্না করব। আচ্ছা, বলেই আমার রুমে আসলাম। এখানে দেখি আমার রুম আগের মতো রয়েছে। আমি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। দিয়ার ডাকে ঘুম ভাঙলো। ওঠো, এই ওঠো। ডাকছেন কেন? তোমাকে নিচে ডাকছে। আপনি জানাচ্ছি। তুমি আমাকে আপনি করে বলছো কেন? তো কি করে বলবো? আর এখন এখান থেকে যান। বলেই আমি ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে দেখি দিয়া দাঁড়িয়ে আছে। চলো এবার। আমি কথা না বলে নিচে আসলাম। আব্বু সোফায় বসে আছে। আমি আব্বুর কাছে গেলাম। আব্বুর সাথে কিছুক্ষণ কথা বললাম। কিছুক্ষণ পর আম্মু খাওয়ার জন্য ডাক দিল। তারপর খাওয়া দাওয়া করে রুমে আসলাম। রুমে শুয়ে আছি, তখন দিয়া রুমে আসলো। আপনি আমার রুমে কেন? আমি আসবো না তো কে আসবে? আমার রুমে যে কেউ আসবে, কিন্তু আপনি আসতে পারবেন না। এরকম বলছো কেন? তো কি করব? আমার সাথে কি করেছেন তা মনে নেই? আমি মানছি আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, কিন্তু তুমি চলে যাওয়ার পর কিছুদিন ভালোই ছিলাম, কিন্তু আস্তে আস্তে তোমাকে মিস করতে থাকি। তোমার পাগলামোগুলোকে অনেক মিস করি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। না, আপনাকে ক্ষমা করব না। আমার ঘুম পাচ্ছে। এখানে দাঁড়িয়ে কান্না করবেন না। আমি শুয়ে পড়লাম, কিন্তু দিয়া ওখানে দাঁড়িয়ে কান্না করতে লাগলো। কিছুক্ষণ পর দিয়া বিছানায় ঘুমাতে আসলো। এ কি, এখানে আছেন কেন? তো কোথায় যাব? আমি ঘুমাবো না? ঘুমাবেন, কিন্তু এখানে না। তাহলে কোথায় ঘুমাবো? নিচে গিয়ে ঘুমান, তাও কানের কাছে প্যাচ প্যাচ করবেন না। না, আমি এখানে ঘুমাবো। বলেই বিছানায় শুয়ে পড়লো। আমি বিছানা থেকে উঠে
এক টানে ওকে উঠালাম। ঠাস ঠাস। এতক্ষণ ভালো করে বললাম, কথা কানে যায় না? যা নিচে গিয়ে ঘুমা। আমি ঘুমিয়ে পড়লাম। মধ্যরাতে কান্নার আওয়াজে ঘুম ভাঙলো। নিচে তাকিয়ে দেখি দিয়া শীতে জড়সড় হয়ে শুয়ে কান্না করছে। আমি তা না দেখে আবার ঘুমিয়ে পড়লাম। সকালে, এই ওঠো, নাস্তা করে নাও। ওহ, এত সকাল সকাল ডাকছিস কেন? নাস্তা করে নাও, তারপর ঘুমিও। আমি ফ্রেশ হয়ে নাস্তা করলাম। তখন তাইবা এসে বলল, তা তো আমার চকলেট দাও। আমার কাছে তো চকলেট নেই, চলো বাহির থেকে নিয়ে আসি। ভাবি, তাইবাকে রেডি করিয়ে দাও, ওকে নিয়ে ঘুরতে যাব। তাইবাকে ভাবি নিয়ে গেল। আমি রুমে এসে রেডি হলাম। রুম থেকে বাইর হওয়ার সময়, কোথায় যাচ্ছ? ঘুরতে যাব। নিচে এসে তাইবাকে নিয়ে ঘুরতে গেলাম। ঘোরাঘুরি শেষ করে সন্ধ্যায় বাসায় আসলাম। তাইবাকে ভাবির কাছে দিয়ে রুমে গেলাম। রুমে গিয়ে দেখি দিয়া কাপড় চেঞ্জ করছে। সরি সরি বলে চলে আসতে যাব, দিয়া দৌড়ে এসে আমাকে রুমে নিয়ে দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করলেন কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। কি করছেন? ছাড়েন। একটা কিস দাও, ছেড়ে দেবো। দিয়ার গোলাপি ঠোঁট দুটো আমাকে আকর্ষণ করছে। আমি দিয়ার শ্বাস অনুভব করতে পারছি। দিয়া আমার মাথার পিছনে হাত দিয়ে 4 ঠোঁট এক করে নিল। আমি ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু পারছি না। আমি জোর করে ছাড়িয়ে, আপনার সাহস কি করে হলো আমাকে কিস করার? তোমাকে একটা কিস করার জন্য মারলে? তুমি না আমাকে ভালোবাসতে? হ্যাঁ, মারলাম। আর আপনাকে আমি আগে ভালোবাসতাম নিজের চেয়েও বেশি। কিন্তু আপনি কি করছেন? প্রতিদিন চট দিতেন, অপমান করতেন। শেষে কি করলেন? আমার পরিবারের কাছে অপরাধী বানিয়ে দিলেন। এখন আর আপনাকে ভালোবাসি না। এখন আপনার প্রতি আমার শুধু ঘৃণা রয়েছে। এটা বলে ছাদে চলে আসলাম। ছাদে এসে একের পর এক সিগারেটের কালো ধোঁয়া ওড়াতে লাগলাম। কিছুক্ষণ পর রুমে গিয়ে দেখি দিয়া ওখানে বসে কান্না করছে। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলাম। নিচে গিয়ে তাইবার সাথে দুষ্টামি করতে লাগলাম। কিছুক্ষণ পর দিয়া নিচে আসলো। তারপর খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে গেলাম। দিয়া নিচে বিছনা করে ঘুমিয়েছে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। সোফায় বসে আছি। দিয়া কফি দিল। আমি কফি টেবিলে রাখলাম। দিয়া কফি দিয়ে ওখানে দাঁড়িয়ে আছে। তা দেখে মাথায় শয়তানি বুদ্ধি আসলো। আমি টেবিল থেকে খবরের কাগজ নেওয়ার বাহানায় কফির মগটা হালকা ধাক্কা দিয়ে দিয়ার পায়ের উপরে ফেলে দিলাম। আহ, পাটা পুড়ে গেল। কি হয়েছে দিয়া? চিৎকার করছো কেন? দিয়া, পা চেপে ধরে আছো কেন? কি হয়েছে? গরম কফি পড়েছে। দেখি দেখি পাটা দেখাও তো। ফুসকা পড়ে গেছে পায়ে। সামিরা, তোমার রুম থেকে মলম নিয়ে আসো তো। আচ্ছা। ওই, তুই ওখানে বসে টিভি দেখছিস, তোর বউকে রুমে নিয়ে যা। আমি পারবো না। নিয়ে যাবি নাকি? নিয়ে যাচ্ছি। দিয়াকে ধরে নিয়ে যাচ্ছি, কিন্তু ও পা ফেলাতে পারছে না। আমি ওকে কোলে তুলে নিলাম। দিয়ার দিকে তাকিয়ে দেখি মহারানী মুচকে হাসছে। আপনার হাসা বের করছি মনে মনে। ওনাকে রুমে নিয়ে বিছানার উপর ঠাস করে ফেলে দিলাম। ভাবি মলম নিয়ে এসে দিয়ার পায়ে মালিশ করে দিল। কিছুদিন চলে গেল। এই কয়েকদিনে দিয়াকে অনেকভাবে কষ্ট দিয়েছি। এখন ছাদে দাঁড়িয়ে আছি আর ভাবছি দিয়াকে আর কষ্ট দেব না, ওকে এবার নিজের করে নেব। আমি ছাদ থেকে নেমে শপিং মলে গেলাম। সেখানে একটা নীল রঙের শাড়ি নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমে গিয়ে শাড়িটা ও একটা ছোট্ট চিরকুট রেখে নিচে চলে আসলাম। এভাবে দিনটা চলে গেল। রাত্রে ডিনার করে রুমে গেলাম। রুমে গিয়ে দেখি দিয়া নীল রঙের শাড়ি পরে দাঁড়িয়ে আছে। আমি এক ধ্যানে ওর দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছি। হ্যালো মিস্টার, এভাবে তাকিয়ে আছেন কেন? কিছু না দিয়া, আমি সরি। সরি কেন? তোমাকে আমি কষ্ট দিয়েছি। না, আমি আগে তোমাকে কষ্ট দিয়েছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। এবার চলো ঘুমিয়ে পড়ি। ওই শোনো না। বলো। আমার না কি? আমার না একটা কিউট বেবি লাগবে। এই ব্যাপার? তারপর আমরা হারিয়ে গেলাম এক অন্যরকম ভালোবাসায়। সমাপ্ত।
গল্পটা মনে হয় ভালো করে শেষ করতে পারি নাই। এবারের মতো এখানেই বিরতি নিলাম। সবাই ভালো থাকবেন।